বিরতিহীন সংবাদ দুপুরের এই আয়োজনে আপনাদের সাথে আছে জাহিদুল বাশার এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। মন্ত্রিসভার বিশেষ বৈঠকে 2021-22 অর্থ বছরের বাজেট অনুমোদন। বেলা 3টায় জাতীয় সংসদে উত্থাপন করবেন অর্থমন্ত্রী। $6,03,681 কোটি টাকার বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য 3,30,000 কোটি। ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ঋণ 1,13,000 কোটি টাকা। বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বরাদ্দ বাড়ছে 30,000 কোটি। বিনিয়োগ বাড়াতে আয়করে আসছে ছাড়। করোনায় রাজশাহী মেডিকেলে আরও 9 জনের মৃত্যু। নওগাঁ, খুলনায় বিধিনিষেধ মানতে অনীহা। সাতক্ষীরায় শনিবার থেকে লকডাউন। বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার। এ নিয়ে আটক 10 জন। শুরুতেই আসন্ন বাজেটের খবর। $2021-22 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন হয়েছে। কিছুক্ষণের মধ্যে আগামী অর্থ বছরের বাজেট পেশ করা হবে সংসদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয় দুপুর 12টার পর। সেখানে এবারের প্রস্তাবিত বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা শেষে তা অনুমোদন করা হয়। বাজেট অনুমোদনের পর দুপুর 3টায় সংসদ অধিবেশনে বাজেট উত্থাপন করা হবে। তৃতীয়বারের মতো বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এবার 6 লাখ কোটি টাকার বেশি বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী। বেলা 3টায় 2021-22 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এবার বাজেটের আকার 6,03,681 কোটি টাকা। করোনাকালে 7.2% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে প্রস্তাবিত বাজেট পাশ হবে আগামী 30 জুন। 1 জুলাই থেকে কার্যকর হবে নতুন অর্থ বছরের এই বাজেট। চলতি অর্থ বছরের মূল বাজেটের আকার 5,68,000 কোটি টাকা, আর নতুন বাজেটের আকার প্রায় 6.6% বাড়িয়ে হচ্ছে 6,04,000 কোটি টাকার। করোনার নেতিবাচক প্রভাব মেনে নিয়ে প্রবৃদ্ধির হার নির্ধারণের উচ্চাভিলাষী পথে আর যাচ্ছে না সরকার। আগামী অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য থাকবে 7% ঘরে, আর মূল্যস্ফীতি 5.3% মধ্যে সহনীয় পর্যায়ে রাখার পরিকল্পনা। বাজেটে আয়ের বড় অংশ এনবিআরের মাধ্যমে এলেও করোনাকালে লক্ষ্যমাত্রার কতটা পূরণ সম্ভব তা নিয়ে আছে অনিশ্চয়তা। সেই বাস্তবতা মেনে নিয়ে আগামী অর্থ বছরের জন্য এনবিআরকে 3,30,000 কোটি টাকার লক্ষ্য দেয়া হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর আদায়ের লক্ষ্য 16,000 কোটি টাকা, আর বৈদেশিক অনুদান ধরা হচ্ছে 3,490 কোটি টাকা। করোনার কারণে এবার বাজেটে ঘাটতির পরিমাণ সব সীমা অতিক্রম করে ধরা হচ্ছে 6.2%, আর তা পূরণে অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 1,13,453 কোটি টাকা। করোনা মোকাবিলায় চলতি অর্থবছরের মতো আগামীতেও থাকছে 10,000 কোটি টাকার বিশেষ তহবিল। বীর মুক্তিযোদ্ধাদের জন্য থাকছে 5,700 কোটি টাকা বরাদ্দ। করোনা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে গতবারের মতো এবারও ব্যবসায়ীদের কিছু ছাড় দেওয়া হচ্ছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর হার 2.5% কমে হতে পারে 30%। উৎপাদনশীল খাতে শিল্পের কাঁচামাল আমদানিতে বিদ্যমান আগাম করের পরিমাণ কমতে পারে। আর নানা সমালোচনা সত্ত্বেও কিছু নিয়মের পরিবর্তন করে আবারও থাকছে কালো টাকা বিনিয়োগের সুযোগ। করোনার থাবায় কমে গেছে অনেক মানুষের আয়। বিভিন্ন গবেষণা সংস্থার হিসেব বলছে নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে প্রায় 2 কোটি মানুষ। এমন পরিস্থিতি মোকাবেলায় বড় বাজেটের প্রয়োজনীয়তা আছে বলেই মনে করছেন সরকারের নীতি নির্ধারকেরা। তবে শুধু বড় বাজেট ঘোষণায় নয়, এর সঠিক বাস্তবায়ন নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। উম্মন নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজেট নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আশিস সৈকত, স্বাগত আপনাকে। একটু আগে আমি দেখছিলাম যে অর্থমন্ত্রী সংসদে বাজেট অধিবেশনে ঢোকার ঠিক আগ মুহূর্তে উনি
তার নিজস্ব অ্যাকাউন্টে একটা স্ট্যাটাস দিয়েছেন, যেখানে লিখেছেন জীবন জীবিকাকে প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ। প্রশ্ন হচ্ছে, জীবন এবং জীবিকা করোনার মধ্যে এই দুটো একসাথে ঠিক রাখা পৃথিবীর তাবড় দেশের পক্ষে কিন্তু অসম্ভবই বলা যায়। আগামীর বাজেটে কতটা চ্যালেঞ্জ আসলে সেই জায়গায় থাকছে? দেখেন, এই করোনা কালে কিন্তু আমাদের যে পারিবারিক যে বাজেট সেটাও কিন্তু তছনছ হয়ে গেছে। গত 2 বছরে যদি সবার পরিবারের বাজেট, যদি আপনার পরিবার আমার পরিবারের হিসাব যদি করেন, দেখবেন যে তছনছ হয়ে গেছে। ফলে গোটা বিশ্বেই সব দেশের বাজেটই কিন্তু এবার ঘাটতি বাজেট দিতে হচ্ছে। ঘাটতি বাজেট সবসময় কম বেশি হয়, কিন্তু এবার এটা রিমার্কেবল, অনেক বেশি টাকা ঘাটতি নিয়ে এই বাজেটটি হচ্ছে। এবং ভারতে যেখানে 2 থেকে 3%-এর বেশি ঘাটতি বাজেট কখনো হয় না, এবার কিন্তু ভারতের ঘাটতি বাজেট হচ্ছে 9%, মানে রিমার্কেবল। এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড। এবং এবার যদি বলা হচ্ছে যে এবার ঘাটতি নিয়ে কোনো আলোচনা না করা, এবার আলোচনাটা হলো অর্থনীতির চাকাটাকে সচল রাখা। কারণ একটা হলো যে কোভিড মোকাবেলা, সেটা একটা বড় চ্যালেঞ্জ সব বাজেটে, সব দেশের বাজেটে এবং বাংলাদেশের বাজেটে। আপনি দেখেছেন যে বাজেটে এবারও 10,000 কোটি টাকার একটা থোক বরাদ্দ রাখা হয়েছে এই করোনা মোকাবেলার জন্য। এর বাইরে কিন্তু আরও প্রায় 30,000 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে বাজেটের জন্য। সেটি হাসপাতালে বরাদ্দ, সেটি করোনার জন্য টিকা কেনার জন্য বরাদ্দ। তার মানে বাজেটের একটা বড় অংশ কিন্তু নানাভাবে করোনার জন্য ব্যয় করা হচ্ছে, মহামারীর মোকাবেলায় ব্যয় করা হচ্ছে। এর বাইরেও আপনি যে প্রণোদনার হিসাব যদি ধরেন, যে এই যে বিভিন্ন আমাদের গার্মেন্টস শিল্পকে প্রণোদনা দেওয়া, আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্পকে প্রণোদনা দেওয়া, মানুষকে বেকার ভাতা দেওয়া, মানে এই প্রণোদনাগুলো কিন্তু এই হিসাবের বাইরে। ফলে এইবার বাজেটটা বা গতবারের বাজেটটা দিয়ে আসলে শুরু হয়েছিল, গত বছর বাজেটও কিন্তু আমাদের এই করোনার মধ্যেই হয়েছিল, কিন্তু প্রস্তুতি পর্বটা কম ছিল। কারণ গত বছর মার্চে আমাদের এখানে করোনা কাল শুরু হয়েছিল আর বাজেটটা দিতে হয়েছিল জুনে। কিন্তু এবার কিন্তু পুরা সোয়া বছর করোনার রেস্ট টেনে আমরা এই বাজেটটি দিচ্ছি। ফলে এটি একেবারেই ধরে নিতে হবে যে এই বাজেটটি আসলে অর্থনীতির চাকা সচল রাখা মূল উদ্দেশ্য, এবং যেটি এবার বাজেটের স্লোগান দেওয়া হয়েছে যে জীবন এবং জীবিকার সমন্বয় করে এবারে বাজেটটি করা হয়েছে। ফলে আপনি দেখবেন যে যেসব প্রথাগত যেসব বিষয় আছে সেসব বিষয়ে এবার একটু কম গুরুত্ব দেওয়া হয়েছে। আশিস সৈকত, এবং ঘাটতি বাজেটের বিষয়ে যেটা বলা হচ্ছে যে আলোচনা করা হবে না, কিন্তু এই ঘাটতিটাও কিন্তু রাখা হয়েছে বলা যায় যে অর্থনীতিকে সচল রাখার জন্য, এবং যেখানে বাজেটের আকারও কিন্তু সবচেয়ে বেশি 6 লাখ কোটি টাকার উপরে বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে। গত বছরের চেয়ে প্রায় 70,000 কোটি টাকার বেশি বাজেট দেওয়া হয়েছে। যদিও এই ঘাটতির পরিমাণ অনেক বেশি, কিন্তু তারপরেও যে টার্গেট যেটা রাখা হয়েছে, যে লক্ষ্য যেটি রাখা হয়েছে, সেটি হলো যে আপনার এই প্রণোদনা না দিয়ে এখন উপায় নেই। কারণ অর্থনীতির চাকা যদি সচল রাখতে হয়, তাহলে ব্যবসা বাণিজ্যকে যদি চালু রাখতে হয়, তাহলে সরকারকে এখানে বাজেট বরাদ্দ করতে হবে। এখন এটা 6 মাস পরে আপনার আমাদের রেভিনিউ হয়তো ঘুরে দাঁড়াবে। কারণ আমরা কিন্তু দেখেছি বাজেট বড় হলেও আপনার কিন্তু আমাদের ট্যাক্স থেকে যে আয়, সেই আয়ের কিন্তু বাড়ানো হয়নি, সেই আয়ের টার্গেট কিন্তু বাড়ানো হয়নি। কারণ সেটি ধরে নেওয়া হয়েছে যেহেতু একটা করোনা কাল চলছে, সারা বছর জুড়ে যদি চলে সেই টার্গেট বাড়বে না। কিন্তু এমনও হতে পারে যে 6 মাস পরে যদি আমাদের করোনা কালের যে আমাদের সংকট, সেই সংকট যদি কমে যায়, তাহলে কিন্তু সেখানে আমাদের রেভিনিউ বাড়বে, বেশি আসবে প্রত্যাশার চেয়ে। ফলে কিন্তু এই ঘাটতি কমতে শুরু করবে। ফলে এখন একটা বড় ঘাটতি নিয়ে এই বাজেটটা আজকে উপস্থাপিত হবে। কিছুক্ষণের মধ্যেই আমরা জানি যে 3টার সময় বাজেটটা উপস্থাপন করা হবে। সেটি হয়তো বছর শেষে গিয়ে সেটি একটা সুখবরও দিতে পারে, একটি স্বস্তিদায়ক খবরও দিতে পারে। আশিস সৈকত, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আপনার সাথে আবারও আলোচনায় ফিরবো। আমরা একই বিষয়ে জানতে এবারে চলে যাচ্ছি সংসদ ভবনের সামনে। সেখানে আছেন সংসদ ভবন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, যেমনটি বলা হচ্ছিল যে ঘন্টা খানেকেরও কম সময়ের মধ্যেই বাজেট উপস্থাপন করা হবে জাতীয় সংসদে, আপনি সেখানে আছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি এবং শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? যেই বাজেট অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদনের আগে রেওয়াজটি বা কার্যসূচি কার্যক্রমগুলো থাকে, প্রধান একটি কিন্তু 12টার দিকে, দুপুর 12টার দিকে জাতীয় সংসদ বিশেষ ক্যাবিনেট অনুষ্ঠিত হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেরেছি এই বিশেষ মন্ত্রী সভা এই প্রস্তাবিত 2021-22 অর্থ বছরের 6,03,681 কোটি টাকার প্রস্তাবিত দিয়েছে। এরপরে যে ধাপটি আছে, এই অনুমোদন প্রস্তাবিত বাজেটটি সংসদ তোলার জন্য রাষ্ট্রপতি দেওয়া হবে, এবং বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি কিছুক্ষণের মধ্যে সংসদ ভবনে চলে আসবেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের জন্য নির্দিষ্ট যে কার্যালয়টি আছে রাষ্ট্রপতি কার্যালয়, সেখানে তিনি বসবেন এবং মন্ত্রী পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী সেই অনুমোদন নেয়ার জন্য রাষ্ট্রপতি যাবেন। রাষ্ট্রপতি অনুমোদন সূচক স্বাক্ষর করবেন বাজেটের উপরে। তারপরেই কিন্তু প্রধানমন্ত্রী
সেখানে গিয়ে এই বাজেটটি উপস্থাপন করবে। এবং যেটি আপনি কিন্তু বলছিলেন যে এবার যেহেতু করোনা কালে এটি কিন্তু দ্বিতীয় বাজেট আওয়ামী লীগ সরকারের, এবং বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের 50তম বাজেট এটি। এবং এই বাজেটে নতুন প্রেক্ষাপটে করোনা মহামারী কিভাবে মোকাবেলা করা হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো মানুষের অর্থনীতি, জীবন জীবিকার সাথে সামঞ্জস্য রেখে এই যে অর্থনীতির চাকা আরো কিভাবে সচল রাখা যায়, সাথে সামঞ্জস্য রেখে এই যে অর্থনীতির চাকা কিভাবে সচল রাখা যায় সেই বিষয়টিও এই বাজেটে রাখা হচ্ছে। আপনি যে দফায় দফায় লকডাউন দেওয়া হয়েছে, এবং প্রথম দিকে যদি আমরা দেখি 2020 সালে মার্চ সংক্রমণ যে কেসটি আছে হয়, এবং তারপর থেকে কিন্তু বাংলাদেশ গোটা বিশ্ব সহ বাংলাদেশও একটি মহামারীর কাল অতিক্রম করছে। সে সময় দ্বিতীয় দিতে যাচ্ছে, এবং বিশেষ করে গুরুত্ব দেওয়া হচ্ছে করোনার টিকা কেনার বিষয়টি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই চীনের কাছ থেকে প্রথমে ভারতের সেরামের কাছ থেকে 3 কোটি টিকা কেনার জন্য চুক্তিপত্র হয়ে গেছে, এবং টাকাও দিয়ে দেওয়া হয়েছে। একই সাথে চীনের কাছ থেকেও কিন্তু সিনোফার্মের টিকা কেনার জন্য চুক্তিপত্র চূড়ান্ত হয়ে গেছে, এবং যে কোনো সময় চীনের কাছ থেকে কেনা টিকা যেটি আছে সেটি বাংলাদেশে আসা শুরু করবে। পাশাপাশি রাশিয়ার কাছ থেকেও 1 কোটি টিকা করোনা টিকা স্পুটনিক 5 টিকা যেটি আছে সেটি কেনার আলোচনা পর্যায়ে রয়েছে। তো বাংলাদেশ সরকার এই মুহূর্তে নাফিজা, আপনি বলছিলেন আসলে বাজেটে কি কি থাকছে প্রস্তাবিত, কিছুক্ষণ পরেই আসলে বাজেটটা পেশ করা হবে পার্লামেন্টে। এবার এই বাজেটের উপর কতজন সংসদ সদস্য আলোচনায় অংশ নিতে পারবেন, এবং আমরা জানি যে বাজেটের যে কর প্রস্তাব যেটি থাকে সেটি নিয়ে সংসদ সদস্যদের এক ধরনের উদ্বেগ থাকে, এবং তারা সেটির উপর তারা আলোচনা করেন, তারা কর ছাড়ের প্রস্তাব করেন। ইতিমধ্যেই ক্যাবিনেটেও কিন্তু বাজেটটি যে প্রস্তাবিত যে বাজেটটি সরকারে সেটি পাশ হয়েছে, যেটি প্রথা অনুসারে যেটি হয় সেটি হয়েছে। কি আপনার কাছে কি তথ্য যে এবার কি সব এমপিরা করোনার জন্য সেই বাজেট আলোচনায় অংশ নিতে পারবেন না? গতবারের এবারেও কিন্তু স্বাস্থ্যবিধি কিছু সংখ্যক 50 জন সংসদ সদস্যদের মধ্যে 100 থেকে 120 জন সংসদ সদস্য এই বাজেট অধিবেশনে অংশ নেবেন, এবং তাদের মতামত তুলে দেবেন। পর্যায়ক্রমে 3 ধাপে এই সংসদ এবার যে বাজেট অধিবেশন আছে চলবে। 12 কার্যক্রমের মধ্যেই কিন্তু আলোচনা শেষ করে এই বাজেট অর্থ বছরের বাজেট 2021 অর্থ বছরের যে বাজেটটি আছে 6,03,681 কোটি টাকার যে প্রস্তাবিত বাজেটটি আছে সেটি 30 জুন পাশ হওয়ার কথা রয়েছে। আর যেটি আপনি জানতে চাচ্ছেন, এবং এই যেই 100 থেকে 120 জন এমপি আজকে অংশ নেবেন অধিবেশনে, টিকাকরণ যে পরীক্ষাটি আছে শনাক্তের পরীক্ষা সেটি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে, এবং এই নেগেটিভ সনদ আছে তারাই মূলত এই অধিবেশনে যুক্ত হতে পারবেন। একই সাথে যেই এমপিরা দ্বিতীয় সম্পূর্ণ করেছেন কিন্তু এই করোনা টেস্টের মধ্যে দিয়েই যাচ্ছেন, যারা এই অধিবেশনে অংশ নেবেন তারা সচিবালয়ের পক্ষ থেকে SMS এর মাধ্যমে বাই রোটা করে সব সংসদ সদস্যই যেন বাজেট অধিবেশনে তাদের মতামত, তাদের যে এলাকার মতামত বা এলাকার প্রয়োজনীয় যে বরাদ্দ আছে সেটি নিয়ে যেন কথা বলতে পারে, এই ব্যবস্থা রাখা হয়েছে। এবং আমরা কিন্তু চিফ হুইপের সাথে কথা বলেছি, তিনি তারা চেষ্টা করছেন তুলনামূলকভাবে যে এমপিরা আছেন তাদের একটু বেশি সময় দিতে, তারা কথা বলতে পারেন। আপনি জানেন যে গতবার আমরা যদি দেখি বাংলাদেশের ইতিহাসে সর্বসংক্ষিপ্ত বাজেট অধিবেশন মাত্র আপনি যদি বলছিলেন যে মাত্র 12 কার্য দিবসের এই বাজেট অধিবেশন, তো এই 12 কার্য দিবসের বাজেট অধিবেশনে কিভাবে 300 সংসদ সদস্যকে প্রোভাইড করা সম্ভব হবে আলোচনার জন্য, নাকি 100 থেকে 120, আপনি যেটি বলছিলেন যে প্রতিদিন 100 থেকে 120 এই সংখ্যক সংসদ সদস্য এই বাজেট আলোচনায় অংশ নেবেন? এই সংখ্যার যেটি আছে 100 থেকে 120 সেটিই থাকবে, কিন্তু যেটি বলছিলাম যে 3টি ধাপে 1 মাস ব্যাপী এই 12 দিন কার্য দিবসের মধ্যে 10 দিন ব্যাপী এই বাজেটের উপর আলোচনা হবে। এই 10 দিনের বাজেটের উপর যে আলোচনা হবে আমরা যতটুকু জানতে পেরেছি 20 ঘন্টা আলোচনা হবে, এবং সে যে এমপিরা আছেন 120-350 এমপিদের মধ্য থেকে বাই রোটা করে
প্রতিটা সংসদের 10 কার্যদিবসে যেন তারা উপস্থিত থাকতে পারেন। বাই রোটা করে এই 350 জন এমপিদের মধ্য থেকে 120 জন এমপি প্রতিদিন সংসদে উপস্থিত থাকবেন। নাফিজা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে একজন অতিথি আছেন, জনাব আহসান মনসুর, আমরা একটু তার কাছে যেতে চাই। জনাব আহসান মনসুর, আপনাকে স্বাগত জানাই। আপনি বেশ কিছুক্ষণ ধরে আমাদের সঙ্গে আছেন। আপনার কাছে একটু জানতে চাই যে এবার করোনাকালে যে বাজেটটি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে এটি সবচেয়ে বাংলাদেশের গত 50টি বাজেটের মধ্যে সবচেয়ে বড় ঘাটতি নিয়ে এই বাজেটটি আজকে পেশ করা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে এই ঘাটতি মোকাবেলায় সরকারকে কিভাবে এই পরিস্থিতি সামাল দিবে? দেখুন, করোনার সময়ে অবশ্যই রাজস্বের ঘাটতি থাকবে এবং সরকার যদিও রাজস্বের লক্ষ্যমাত্রা এই বছর গত বছরেরটাই রেখেছে, তারপরেও সেটা অর্জিত হওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হয় খুবই ক্ষীণ। কাজেই ঘাটতি হবে কারণ আমাদের অনেক রকমের কার্যক্রম এই করোনার সময় নিতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে একদিকে সরকারকে, আরেকদিকে টিকাদান কর্মসূচি বাড়াতে হবে, আরেকদিকে স্বাস্থ্যসেবার জন্য হসপিটাল ক্যাপাসিটি, আইসিইউ ক্যাপাসিটি সারা দেশব্যাপী ডিস্ট্রিক্ট লেভেল, উপজেলা লেভেল হসপিটালগুলোতে দিতে হবে সরকারি হাসপাতাল বিশেষ করে। এই কার্যক্রমের জন্য পয়সা লাগবে, সে টাকার বরাদ্দ আছে, টাকা বরাদ্দ প্রয়োজনে আরো অনেক বাড়াতে হবে এবং বিদেশি সাহায্য সেই ক্ষেত্রে পাওয়া যাবে এবং সেগুলো নিতে হবে। সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় যে ব্যয় যা হওয়ার সেটা করতে হবে। নতুন করে প্রকল্প এবছর না নিলেও চলবে, যে চলমান প্রকল্পগুলো আছে সেগুলোকে অবশ্যই চালিয়ে যেতে। কিন্তু তা সত্ত্বেও আমি যেটা বলেছিলাম মাননীয় অর্থমন্ত্রীকে, যে আপনারা অন্ততপক্ষে 7% মতো জিডিপি একটা মানে বাজেট ঘাটতির লক্ষ্য ঠিক করুন এবং ব্যয়গুলোকে সেইভাবে সাজিয়ে 7 থেকে 8% পর্যন্ত করছে। ও এখনকার যে প্রেক্ষাপট সেখানে হচ্ছে সরকারি হিসাবে 6% একটু বেশি, হয়তো বাস্তবে যে আর একটু বাড়তে পারে, 7-এর কাছাকাছি যেতে পারে, কিন্তু সেটা কোনো সমস্যা আমি দেখি না। 1 বছর এটা অবশ্যই আমরা মেটাতে পারবো। বাংলাদেশ ব্যাংকিং খাতে প্রচুর তারল্য আছে, ব্যাংকিং খাতে ঋণের প্রবাহ বাড়ছে না কারণ অর্থনীতিতে একটা মন্দাভাব চলছে, বিনিয়োগ হচ্ছে না। কাজে এই টাকাটা সরকার অবশ্যই ব্যাংকিং খাত থেকে গ্রহণ করতে পারে আপাতত। পরে যখন সরকারের অবস্থা ভালো হবে তখন এটা আস্তে আস্তে সরকার শোধ করে দিবে। কিন্তু আমি মনে করি যে এই ঘাটতিটা পরিমাণটা একেবারেই বড় নয়। আমি একটা জিনিস বলে শেষ করবো, 1972 সালে যখন বাজেট দেওয়া হয়েছিল সেই বাজেটের আকার ছিল 15.7%। এই বছরে যে বাজেট দেওয়া হচ্ছে সেটার আকার হচ্ছে 17.6%, অর্থাৎ 2% বেশি। কিন্তু কার্যত আমরা জানি যে বাজেটের মাত্র 80% ব্যয় হয়, তখন বাজেট শেষে বছর শেষে 15.7% থাকবে। কাজে এই ঘাটতি একটু বড় হতে পারে, সেটা কিন্তু বাজেটের আকার কিন্তু বড় নয়, এটা আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয়ত 70-এর দশকের যে বাজেটের ঘাটতি ছিল বাংলাদেশে, সেটা কিন্তু আমাদের ঘাটতি 12-13% পর্যন্ত ছিল এবং তার বৃহৎ একটা অংশ আসতো এই বিদেশি সাহায্যের। এখন আমরা বিদেশি সাহায্য অতখানি পাই না, ফলে আমাদের ঘাটতিটা কমিয়ে আনতে হয়েছে। এখন আমরা তার অর্ধেক আমাদের ঘাটতি হবে এই বছর। ঘাটতি বাড়া সত্ত্বেও 12%-এর অর্ধেক হচ্ছে 6%। জনাব আহসান মনসুর, আমি একটা বিষয় একটু জানতে চাই যে এবারের বাজেটের মূল স্লোগান যেটি আমরা দেখছি সেখানে বলা হয়েছে যে জীবন এবং জীবিকার সমন্বয় করে বাজেটটি করা হয়েছে। সেখানে কর্মসংস্থানের কথাও আছে, কিন্তু প্রস্তাবিত যে বাজেট আমরা এ পর্যন্ত যতটুকু জানতে পেরেছি সেখানে সুনির্দিষ্ট কোনো কর্মসংস্থানের জায়গা তৈরির কোনো প্রস্তাব আমরা দেখিনি। আপনার কাছে কি মনে হয় কিভাবে এই কর্মসংস্থানটা আসলে করা হবে? ধন্যবাদ। দেখুন, সরকার তো কর্মসংস্থান করবে না, সরকার কর্মসংস্থানের পরিবেশটা 1 নম্বর পরিবেশ হচ্ছে যে করোনাকে বাংলাদেশ থেকে দূর করতে হবে। কি করে দূর করতে হবে? ভ্যাকসিনেশন প্রোগ্রাম, এবং ইন দ্য মিন টাইম ভ্যাকসিনেশন যতদিন পর্যন্ত পুরোপুরি না করতে পারবো মানুষের পাশে দাঁড়িয়ে হসপিটাল এবং স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করা, এটা একটা জিনিস। এগুলো হলে পরে বিনিয়োগের জন্য আস্থা বাড়বে, বিনিয়োগের আস্থা যখন বাড়বে তখন বিনিয়োগ হবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। তার আগে কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে না। এবং বর্তমানে বাংলাদেশের আভ্যন্তরীণ চাহিদাও কম, কারণ মানুষের ক্রয় ক্ষমতাও কম। যখন অবস্থাটা স্বাভাবিক হবে মানুষ তখন ক্রয়টা বেশি করবে, মানুষ তখন ঘুরতে যাবে, খেতে যাবে, কাপড় কিনবে, সবই করবে। সেই পরিবেশটা সৃষ্টি করার জন্য আবার এই করোনাকেই ঘুরে ফিরে আসতে হচ্ছে। কাজে ইন দ্য মিন টাইম মানুষের পাশে সরকারকে দাঁড়াবে। আমরা যেটা বলবো যে অবশ্যই সামাজিক সুরক্ষার জন্য যারা নতুন করে দরিদ্র হয়ে গেছে তাদের পাশে যেন সরকার কিছুটা হলেও দাঁড়ায়। আমাদের প্রস্তাবনা ছিল সরকারের কাছে যে অন্তত পক্ষে 1 কোটি পরিবারকে
2,000 টাকা করে মাসে দিন, 12 মাসের জন্য যদি দেন এখানে 24,000 কোটি টাকা লাগবে। এটা আমরা এফোর্ড করতে পারি, কিন্তু এটা থাকবে কিনা আমি জানি। জনাব আহসান মনসুর, আরেকটা বিষয় একটু জানতে চাই। আপনি শুরুতে যেটি বলছিলেন যে বাজেটের আসলে শেষ পর্যন্ত বছর শেষে দেখা যায় যে 80 ভাগের বেশি টাকা খরচ হয় না, কিন্তু আমরা যদি গত অর্থ বছরের বাজেটের দিকে তাকাই সেখানে কিন্তু আমরা দেখছি যে আপনার রাজস্ব আদায়ের যে টার্গেট দেওয়া হয়েছে সেটি কিন্তু 80%-এর কম, মানে যে টার্গেট ছিল তার 80% পর্যন্ত কিন্তু অ্যাচিভ হয় নাই। ফলে কিন্তু ঘাটতির যে জায়গাটা, সেই ঘাটতির জায়গাটা কিন্তু ঘাটতিই থেকে যাবে। আপনার কি মনে হয়? দেখুন, গত বছরের যখন বাজেট করা হয়েছিল তখন তার আগের বছরের যে অ্যাকচুয়াল লেভেলটা তার থেকে প্রায় 45% বেশি লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল। এটা কোনো মতেই বাস্তবসম্মত ছিল না। আমরা বলেছিলাম যে 80,000 কোটি টাকা ঘাটতি, এবং বর্তমানে তাই হতে যাচ্ছে, 80,000 কাছাকাছি একটা পরিমাণ হবে। তো এই বছরও যেটা করা হয়েছে সেখানেও আমরা মনে করি যে প্রায় 30,000 কোটি টাকার অতিরিক্ত ঘাটতি হয়ে যাবে রাজস্ব খাতে। তো ঘাটতি রাজস্ব খাতে হচ্ছে দুটো কারণ। একটা হচ্ছে করোনার কারণে, কিন্তু করোনা কিন্তু একমাত্র কারণ নয়। আসল কারণটা কিন্তু হচ্ছে যেটাকে আমরা স্ট্রাকচারাল প্রবলেম। আমাদের রাজস্ব ব্যবস্থাপনা, রাজস্ব নীতি, রাজস্ব প্রশাসন, এগুলোতে ভয়ানক রকমের বড় বড় ঘাটতি আছে, এবং সেই ঘাটতিগুলোর কারণেই প্রতি বছর, করোনা ছাড়াও আমাদের কিন্তু রাজস্ব প্রতি বছর কমেছে জাতীয় আয়ের তুলনায়। সেটা কিন্তু কোনো দেশে হয় না। কাজে ওই অবস্থা থেকে উত্তর ঘটাতে হবে। জনাব আহসান এইচ মনসুর, একজন গবেষক হিসেবে, একজন অর্থনীতিবিদ হিসেবে একটু জানতে চাইবো যে বাজেট নিয়ে তো নানান ধরনের আলোচনা হয়, আপনার জায়গা থেকে, আপনার অভিজ্ঞতা থেকে কেমন ধরনের বাজেট আসলে আপনারা চান না? এক, দ্বিতীয় যেটি হচ্ছে এবার বাজেটে খুবই আলোচনার একটি বিষয় হচ্ছে কর্পোরেট হার কমানো। তো যে লক্ষ্য নিয়ে এটি করা হচ্ছে, বিনিয়োগ বাড়ানো বেসরকারি খাতে, সেটি আসলে কতটা আশা করছেন আপনারা? কর্পোরেট হার কমানো, এটা আমি মনে করি যে একটা যুক্তিসঙ্গত পদক্ষেপ। এটা এক বছরে হবে না, এটা আস্তে আস্তে কমিয়ে কমিয়ে আমাদের হয়তো 25% দিকে নিয়ে যাওয়াটা আমি মনে করি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বাংলাদেশকে একটা অ্যালাইন করতে হবে। সেই দিক থেকে এটা গ্রহণযোগ্য। আবার যে জিনিসটা গ্রহণযোগ্য না আমার কাছে, এটা আমি শুনেছি, যেমন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের উপর 40% কর বৃদ্ধি করা হবে, মানে এটা এখন বর্তমানে যা আছে তার চাইতে বাড়িয়ে 40% করা হবে। এটা একেবারে গ্রহণযোগ্য নয়, কারণ এটা কারা ব্যবহার করে এই সেবাটা? এই সেবাটা ব্যবহার করে দরিদ্র জনগোষ্ঠী, সাধারণ মানুষ, এবং তাদের, এবং এই ক্ষেত্রে আমাদের সম্প্রসারণ চাই। আমরা চাই যে আরো বেশি বিনিয়োগ হোক, আরো বেশি সেবার কোয়ালিটি বাড়ুক, সেই জায়গাটাতে জবাব দিতে হবে। কিন্তু তাদেরকে যদি আমরা অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিই, এই যেমন আমরা টেলিকম কোম্পানিকে অতিরিক্ত করের বোঝা রেখেছি 40%, এগুলো কিন্তু পৃথিবীর কোনো দেশে এত করের বোঝা রাখে না। এই জায়গাটাতে আমাদেরকে, আমরা ভুল পথে যাচ্ছি। আমরা সার্বিকভাবে কর্পোরেট রেট কমিয়ে আনছি, তাদের সাথে টেলিকম, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এগুলোকে কমিয়ে আনাটা উচিত বলে আমি মনে করি। জনাব আহসান এইচ মনসুর, এবারও কিন্তু বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে, যেটা প্রতি বছরই আমরা গত কয়েক বছর ধরে দেখে আসছি। এটা আসলে অর্থনীতির জন্য কতটা যুক্তিযুক্ত, বা এই মুহূর্তে কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? দেখুন, অর্থমন্ত্রী যে বলেছিলেন যে যতদিন পর্যন্ত কালো টাকা সাদা থাকবে, কালো টাকা থাকবে, আমরা সাদা করার সুযোগ। পৃথিবীর সব দেশে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়, কিন্তু কিভাবে করা? প্রথমত হলো যে টাকার ট্যাক্স প্রদেয় হবে 30% হারে, সেই 30% দিতে হবে। তারপরে ইন্টারেস্ট, যে কয় বছরের জন্য কালো টাকা সাদা করা হয় না সেই ইন্টারেস্টটা দিতে হবে। তারপরে কিছু ফাইন দিতে হবে, তারপরে সাদা করতে দেওয়া হবে। আমরা কি করছি? আমরা বলছি না 30% দিতে হবে না, ফাইন দিতে হবে না, ইন্টারেস্ট দিতে হবে না, শুধু 10% দিয়ে দাও। এইভাবে তো পৃথিবীর কোনো দেশে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয় না। কাজেই আরেকটা জিনিস হচ্ছে, বেআইনি ভাবে অর্জিত অর্থ, সেটা কোনোদিনও সাদা করতে দেওয়া উচিত নয়। পৃথিবীর কোনো দেশে সেটা দেওয়া হয়। এই জায়গাগুলোতে কিন্তু আমরা নীতির, আমি মনে করি আমাদের নীতি থেকে আমরা সরে আসছি, আমরা একটা ভুল পথে যাচ্ছি, এটা কিন্তু সঠিক। জনাব আহসান এইচ মনসুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আবারও ফিরছি স্টুডিওতে। আমাদের সাথে আছেন আমাদের প্রধান বার্তা সম্পাদক আশুষ সৈকত। আমরা এতক্ষণ ধরে বাজেট নিয়ে আলোচনা করছিলাম, এবং আমরা যতদূর জানি যে অনুমোদিত বাজেট এরই মধ্যে পেশ করা হয়েছে, যেটা এখনো সংসদে পেশ করা হয়নি লোপা। বাজেটটা আসলে মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। কিছুক্ষণ পর 3টায় আসলে অধিবেশন শুরু হবে, বাজেট অধিবেশন, সেখানে আসলে বাজেটটি উপস্থাপন করা হবে। এই বাজেটের যে আজকে উপস্থাপন করা হবে, কিন্তু বাজেটটি বাস্তবায়ন বা কার্যকর হতে তো আমরা জানি বেশ কিছুটা সময় লেগে যায়, কিন্তু কিছু বিষয়ের উপরে কিন্তু তাৎক্ষণিক প্রভাব পড়ে। সেই বিষয়গুলো যদি আমাদেরকে একটু এই নিয়ম অনুসারে বাজেট পেশ করার পর
এটার যে ট্যাক্স পার্টটা, যে ট্যাক্সেশন যেটা করা হয় মানুষের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষ যে কর, সেটা নিয়ে কিন্তু সংসদ সদস্যরা বিভিন্ন প্রস্তাব দেন, তারা কমানোর বাড়ানোর নানা রকম প্রস্তাব দেন এবং সেটি নিয়ে কিন্তু লম্বা আলোচনা হয়। সাধারণ যখন অধিবেশন চলে তখন আমরা দেখেছি 40 থেকে 50 ঘন্টা পর্যন্ত এই বাজেটের উপর আলোচনা হয়, কিন্তু এবার যেহেতু করোনাকাল সেই আলোচনাটা কমিয়ে আনা হয়েছে। এই অধিবেশনই চলবে মাত্র 12 দিন, ফলে এবার 10 থেকে 15 ঘন্টার বেশি আলোচনাটি হবে না। তবে আপনি যে প্রশ্নটি করছিলেন যে বাজেটটি ইমপ্লিমেন্ট হবে কবে থেকে, সেটি সাধারণভাবে ধারণা বা সাধারণ যে হিসাব সেটি হলো 1 জুলাই থেকে আমাদের অর্থ বছর চালু হয়, 1 জুলাই থেকে পরবর্তী বছরের 30 জুন পর্যন্ত। ফলে এই ট্যাক্সেশন যেটা হবে সেটা কিন্তু 1 জুলাই থেকে কার্যকর হবে। কিন্তু কিছু কিছু বিষয় যেমন ভ্যাট এবং ভ্যাট এবং সম্পূরক শুল্কের যে বিষয়গুলো থাকে, আবগারি শুল্কের যে বিষয়গুলো থাকে, সেটা কিন্তু ইমিডিয়েট ইফেক্ট হয়। মানে আজকে যখন বাজেটটা পেশ হবে পার্লামেন্টে তখন থেকেই কিন্তু এটা কার্যকর হবে। বিশেষত দেখবেন যে সিগারেটের দাম, সিগারেট আমরা আবগারি শুল্ক সিগারেটের মধ্যে থাকে, সিগারেটের দাম কিন্তু যদি বাড়ে, আবগারি শুল্ক যদি বাড়ে তাহলে কিন্তু এটি ইমিডিয়েট ইফেক্ট হবে, মানে সন্ধ্যার পর থেকে এটার দাম বেড়ে যাবে বা কালকে থেকে বেড়ে যাবে। কিন্তু ট্যাক্সেশনের যে পার্টটা সেটা কিন্তু আপনার 1 জুলাই থেকে কার্যকর হবে, মানে পুরো বাজেটটা আসলে 1 জুলাই থেকে কার্যকর হবে, কিন্তু ট্যাক্স এবং আপনার শুল্কের যে পার্টটা, আবগারি শুল্ক সহ রপ্তানি শুল্ক, সেইটি আসলে ইমিডিয়েট ইফেক্ট হয়। আসলে আরেকটা বিষয় একটু আসতে চাই, সেটি হচ্ছে যে এই বাজেট উপস্থাপনার পরপরই যে আলোচনা হবে গত 10-12 দিন ধরে, সেখানে গঠনমূলক সমালোচনা বা সবচেয়ে কাটছাটের জায়গায় যারা বেশি আলোচনা করবেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। আপনি বাজেট নিয়ে বিশ্লেষণ করছিলেন, কোন জায়গাগুলোতে এবার সবচেয়ে বেশি নজর দিতে পারেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা, যদিও সরকার বলেছে যে করোনা মহামারীর বিষয়টি মাথায় রাখার জন্য সবার? না, ইতিমধ্যে যে বিরোধী দল থেকে কিন্তু বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে, যারা বা বিরোধী দল থেকে লিখিত আকারেও বেশ কিছু প্রস্তাবনা আমরা দেখেছি এবং সেখানে কিন্তু সবারই কিন্তু ফোকাস একটাই আমি দেখেছি যে কর্মসংস্থানের জায়গা সৃষ্টি করার জন্য নীতিটা যেন পার্লামেন্টে এই বাজেটে পেশ করা হয়। কারণ সরকার সরাসরি কিন্তু খুব বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে না, কিন্তু সাধারণ মানুষ যারা ব্যবসায়ী বা আমাদের শিল্প খাতে যাতে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেই জায়গাটায় প্রণোদনা দেওয়া, মানে যদি আপনার প্রতিষ্ঠান হয় তাহলে না কর্মসংস্থান হবে, সেই প্রতিষ্ঠানটাকে কীভাবে বিনিয়োগ বান্ধব করা যায় সেই জায়গায় আমরা দেখেছি যে বিরোধী দল, সরকারের বাজেটের প্রস্তাবও সেই বিষয়গুলো আছে, কিন্তু বিরোধী দল থেকেও আমরা দেখেছি যে তাদের যে প্রস্তাবনা সেখানে কিন্তু মূল ফোকাসের জায়গাটা কর্মসংস্থান এবং ডেফিনেটলি করোনা মহামারী মোকাবেলা, এবং সেই জন্য স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ যেমন সরকারও যেমন বলছে তেমনটি কিন্তু বিরোধী দলের পক্ষ থেকেও কিন্তু সেই জায়গাটায় বলা হয়েছে, এবং যে কোনো মূল্যে টিকার সংস্থান করা, সেটা উৎপাদন করে হোক বা সেটি আমদানি করে হোক, সেই জায়গায় যে পরিমাণ বাজেটই লাগুক, এই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে সরকার এবং বিরোধী দলের মধ্যে একটা ঐক্য, এবং আসলে এটা বিশ্বব্যাপী ঐক্য যে টিকা এনে তার দেশের মানুষকে দেওয়া, এবং সেটি এই বাজেটে কিন্তু একটা বড় থোক বরাদ্দ রাখা হয়েছে সেই জন্য, টিকার জন্য এবং মহামারী মোকাবেলার জন্য। ফলে এবারের বাজেটে কিন্তু কিছু কিছু বিষয় আমরা দেখেছি যে সরকার এবং বিরোধী দলের মধ্যে একেবারেই সমস্বরে উচ্চারিত হবে। জি, আশীর্বাদ, আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয় বাজেট পেশ হওয়ার পরে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। করোনা পরিস্থিতিতে কেউ হারিয়েছেন কাজ, কারো বন্ধ হয়েছে ব্যবসা। আন্তর্জাতিক শ্রম সংস্থার হিসেবে এমন পরিস্থিতিতে দারিদ্র্যসীমার নিচে নেমে এসেছেন দেশের প্রায় 2.5 কোটি মানুষ। তাই আসছে বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচির বরাদ্দ আগের চেয়েও 30,000 কোটি টাকা বাড়িয়ে করা হচ্ছে 1,25,000 কোটি টাকা। বাসাবাড়ির কাজ করে চলত নাসিমা বেগমের সংসার। হঠাৎ চোখের অসুখে হারিয়েছেন দৃষ্টিশক্তি। এ অবস্থায় বিধবা মেয়ের উপার্জন দিয়ে চলছে তার সংসার। মেয়েও বিয়ে দিয়েছিলাম, মেয়ের স্বামীও মারা গেছে, মেয়ে কাজ করে খায়। নাসিমার মতো রাজধানীর মগবাজার ওয়্যারলেস রেল লাইনের পাশের বস্তিতে শতাধিক কর্মহীন মানুষের বাস। সরকারের কোনো ভাতা পাচ্ছে না বলে দাবি এদের অনেকের। আমার হাজবেন্ড বয়স্ক, সে ওই যে মানে টুকটাক এই দোকানে ও দোকানে একটু কাজ টাজ করে দেয়, যাই দেয়, এই টুকটাক ভাবে চলিয়ে। সরকার কাগজ লেগে যায়, এটি তো আমগো মতন যারা গরিব, যারা নিত্য খাইটে খাই, তো আমরা এই কার্ডটা মনে করেন আজ পর্যন্ত পাইনি। পরিসংখ্যান ব্যুরোর সমীক্ষা বলছে বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে 132টি কর্মসূচির আওতায় বয়স্ক ও বিধবা ভাতা সহ বিভিন্ন সহায়তা পাচ্ছেন 88 লাখ দরিদ্র মানুষ। তারপরও সুবিধা বঞ্চিতদের 46% এখনো থেকে যাচ্ছে এর বাইরে। প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তার জন্য আমরা এগুলো দিচ্ছি, তাদের সবাইকে কিন্তু আমরা কভার করতে পারিনি। যারা নাকি আয় কমে গেছে তাদেরকে যেরকম আমাদের, যারা আমরা নতুন দরিদ্র বলছি, এবং এর সাথে যারা সাধারণভাবে প্রান্তিক আছেন তাদেরকেও সহায়তা করতে হবে।
করোনায় দরিদ্র মানুষের সংখ্যা বাড়ায় আসছে বাজেটে এই খাতের বরাদ্দ বাড়িয়ে 1,25,000 কোটি টাকা করা হচ্ছে, যা চলতি অর্থ বছরের চেয়ে 24% বেশি। এই সামাজিক নিরাপত্তা খাত চালাচ্ছে অনেকদিন যাবত, আপনি জানেন। এইটা কিন্তু চলবে, এটা বন্ধ হওয়ার কোনো কারণ নেই, এটা চলবে, এবার বাড়বে। কেন বাড়বে? সরকার ঘোষণা দিয়েছে যারা উপকার জন্য কোয়ালিফাইড, যারা এখনও ঢুকতে পারে নাই বাজেটজনিত কারণে, তাদেরকে আমরা ভিতরে আনার একটা চেষ্টা করব। সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ যাতে দেশের বিভিন্ন প্রান্তের দরিদ্র জনগোষ্ঠীর কাছে পৌঁছায় তা নিশ্চিত করার তাগিদ বিশ্লেষকদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মদ ও পারফিউম আমদানির উৎসে কর 5 থেকে বেড়ে হচ্ছে 20%। ফল আমদানিতেও দিতে হবে 5% উৎসে কর। 2 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে অথবা পোস্ট অফিসে ডিপোজিট করতে কর নিবন্ধন নম্বর লাগবে না। এমন ছোট বড় 25টির বেশি পরিবর্তন আসছে প্রস্তাবিত বাজেটের আয়কর খাতে, যেগুলোর বেশিরভাগেই কর ছাড় দেওয়া হচ্ছে বিনিয়োগ বাড়াতে। আগামী বছরে আয়করে থাকছে ছাড়ের ছড়াছড়ি। ব্যক্তিকে তেমন ছাড় দেয়া না হলেও বহু সুযোগ থাকছে ব্যবসায়ীদের জন্য। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তারা বলছেন, কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগ বাড়াতে চায় সরকার। এজন্য ব্যবসায়ীদের মনোবল বাড়াতে দেয়া হচ্ছে কর ছাড়। পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর্পোরেট কর কমছে 2.5%। মোবাইল ব্যাংকিং কোম্পানির কর্পোরেট কর হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির মতোই। এক ব্যক্তির কোম্পানির কর্পোরেট কর হচ্ছে 25%। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের আয়কর যুক্ত হচ্ছে বাজেটে। তবে 100 জনের বেশি তৃতীয় লিঙ্গের নাগরিককে চাকরি দিলে কর্পোরেট করে ছাড় 5%। এছাড়া ব্যক্তি করদাতার ব্যবসায়িক টার্নওভার কর হচ্ছে অর্ধেক। অতি ধনীর সম্পদের সারচার্জ বাড়ছে 5%। বাতিল হচ্ছে ন্যূনতম করের বিধান, স্তর কমছে সারচার্জ আদায়ের। মৎস্য খামার থেকে আয় 30 লাখ টাকার বেশি হলে কর বাড়বে 5%। সিমেন্ট শিল্পের কাঁচামাল ও সমুদ্রগামী জাহাজের আমদানিতে উৎসে কর কমছে 1%। ফল, মদ, পারফিউম আমদানিতে কর বাড়ছে। সিমেন্ট, লোহা ও লোহা জাতীয় পণ্যের সরবরাহ পর্যায়ে উৎসে কর বাড়ছে। নিলামে পণ্য কেনার করও বাড়ছে। উৎসে করে ছাড় পাচ্ছেন অনিবাসী ঠিকাদার। 2 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে অথবা পোস্ট অফিসে ডিপোজিট করতে নিবন্ধন নম্বর ইটিআইএন লাগবে না। আইটি ফ্রিল্যান্সিং সহ 6 সেবা করমুক্ত হচ্ছে। অটোমোবাইল শিল্পে 100 কোটি টাকা বিনিয়োগে 20 বছরের কর ছাড়। 10 বছরের কর ছাড় মিলবে হোম অ্যাপ্লায়েন্স মেড ইন বাংলাদেশ, কৃষি শিল্প, মানব সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠান, লাইট ইঞ্জিনিয়ারিং, হার্ডওয়্যার, ঢাকাসহ 4 শহরের বাইরের হাসপাতালে। নারী উদ্যোক্তার কোম্পানিতেও বাড়ছে কর ছাড়। ইসলামী বন্ড কেনাতেও মিলবে কর ছাড়। তবে ভবন নির্মাণে অবচয় সুবিধা কমবে। অর্থনীতি আনুষ্ঠানিক করতে বাধ্যতামূলক করা হচ্ছে ব্যাংকিং লেনদেন। 15,000 টাকার বেশি বেতন বা যে কোনো পরিমাণ বাড়ি ভাড়া এবং যে কোনো ব্যয় 50,000 টাকার বেশি হলে ব্যাংকে লেনদেন করতে হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ। 1972 সালে 30 জুনের সেই বাজেটের আকার ছিল 786 কোটি টাকা। 50 বছরে 770 গুণের বেশি বেড়ে দাঁড়িয়েছে 6 লাখ কোটি টাকারও বেশি। তাজউদ্দিন আহমদের হাত ধরে দেশের 50তম বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি উজ্জীবিত করতে তাজউদ্দিন আহমদ 786 কোটি টাকার বাজেট দিয়েছিলেন। একসাথে 2 অর্থ বছরের বাজেট ঘোষণা করেন তিনি। পরে আরও 2 বার বাজেট দেন তিনি। এ পর্যন্ত 49টি বাজেট পেশ করেছেন 12 জন। সমান 12 বার বাজেট পেশ করে রেকর্ড করেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও সাইফুর রহমান। তবে টানা 10 বার বাজেট দিয়ে রেকর্ড করেছেন মুহিত। তিনি প্রথম বাজেট দেন 1982-83 সালে এরশাদের শাসনামলে। সেটা ছিল 4,738 কোটি টাকার। আর সবশেষ 2018-19 অর্থ বছরে তার বাজেটের আকার ছিল 4,64,573 কোটি টাকা। বিএনপি সরকারের অর্থমন্ত্রী এম সাইফুর রহমান 1980-81 অর্থ বছরের প্রথম বাজেট দিয়েছিলেন 4,108 কোটি টাকার। আর 2006-07 অর্থ বছরে সাইফুর রহমানের সবশেষ বাজেটের আকার ছিল 69,740 কোটি টাকার।
টানা 6বার বাজেট দেন আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। তিনি প্রথম 1996-97 সালে বাজেট তুলে ধরেন, যেটি ছিল 24,603 কোটি টাকার, আর সবশেষটি দেন 2001-02 অর্থ বছরে 42,306 কোটি টাকার। এছাড়া 4বার বাজেট দিয়েছেন এরশাদ সরকারের অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, 3বার বাজেট পেশ করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, 2বার করে দেন মেজর অবসরপ্রাপ্ত মুনিম ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম, আর 1বার করে বাজেট দিয়েছেন ডক্টর এম এন হুদা এবং ডক্টর ওয়াহিদুল হক। 2019-20 অর্থ বছরে প্রথমবার 5,23,190 কোটি টাকার বাজেট দেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। করোনাকালে এবার আহম মুস্তফা কামালের তৃতীয় বাজেট। জীবন ও জীবিকার প্রাধান্য আগামীর বাংলাদেশ স্লোগানে 2021-22 অর্থ বছরের জন্য 6,03,681 কোটি টাকার বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা জানাবো। নোয়াখালীতে বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনায় বেগমগঞ্জ থানার এসআই ও এএসআই এর দায়িত্ব অবহেলার প্রমাণ। হাইকোর্টে পরবর্তী শুনানি 10 জুন। ইসরায়েলের আগ্রাসনে ফিলিস্তিনের চিকিৎসা অবকাঠামো বিধ্বস্ত। 2 লাখ মানুষের জন্য জরুরি তহবিল আহ্বান। সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ হার ও মৃত্যুর সংখ্যা দুটোই সমান তালে বাড়ছে। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে আরও 9 জন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 5 জন, রাজশাহীর 2 জন, নওগাঁ ও পাবনার 1 জন করে। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট, ফাঁকা নেই আইসিইউ। রাজশাহীতে করোনা রোগী মৃত্যুর সংখ্যা কমছেই না, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যাও। উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে প্রতিদিনই চাপ বাড়ছে রোগীদের, সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। ডাক্তারের ক্রাইসিসটা বেশি ফিল করছি, অনেক পরিশ্রম করতে হচ্ছে আমাদের ডাক্তারদেরকে। সেই হিসেবে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ করে আমরা ডিজি হেলথে কথা বলেছি। আমরা আশা করছি সবাইকে পেলে আমরা একটা এই পরিস্থিতির মোকাবেলায় আমরা ভালোভাবে কাজটা করতে পারবো। নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় প্রথম দিনের লকডাউনে প্রশাসনিক তৎপরতা থাকলেও অবাধে চলাচল করতে দেখা গেছে সাধারণ মানুষকে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সর্বাত্মক লকডাউনের 10ম দিনে শনাক্তের হার নিম্নমুখী। বন্দর ও শিল্পনগরী মোংলায় বিধিনিষেধের 5ম দিনেও তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। সাধারণ মানুষের মাঝে আগের চেয়ে সচেতনতা বাড়ায় শনাক্তের হার 71% থেকে নেমে এসেছে 56%। প্রচার কার্যক্রম অব্যাহত আছে, শুধু প্রচার কার্যক্রম, সচেতনামূলক কার্যক্রমই নয়। এখানে আমরা যারা স্বাস্থ্যবিধি প্রতিপালন করবে না তাদেরকে জরিমানা এবং জেল জরিমানার আওতায় নিয়ে আসছি, শাস্তির আওতায় নিয়ে আসছি। এদিকে যশোরে করোনা নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে পুলিশের অর্ধশত টিম। তৎপরতা বাড়ানো হয়েছে নাটোর ও কুষ্টিয়ায়। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতি সম্পর্কে জানাতে এবারে নওগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, আপনি তো গত কয়েকদিন ধরেই উত্তর অঞ্চলের সীমান্ত এলাকাগুলো ঘুরে দেখছেন, সেখানে আসলে মানুষের মধ্যে কতটা সচেতনতা বেড়েছে এবং লকডাউনের সর্বাত্মক লকডাউন দেওয়া হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সহ কয়েকটি জায়গায় আলাদাভাবে লকডাউন চলছে, কি অবস্থা সেখানকার? আসলে সচেতনতার জায়গায় যদি বলেন, আমি 3 দিন আগে যে পরিস্থিতি এই অঞ্চলের লোকজনের মধ্যে দেখেছি ঠিক একই অবস্থা এখনও দেখতে পাচ্ছি। আমি যে এলাকাটাতে রয়েছি করোনার বলা যায় যে একেবারেই সীমান্তবর্তী সীমান্ত সংলগ্ন একটা এলাকা নওগাঁ, এখানেও মানুষের মধ্যে তেমন কোনো পরিবর্তন নেই। অন্তত স্বাস্থ্য সচেতনতা বলতে তাদের মধ্যে তেমন কিছু দেখছি না। মাস্ক যে 2-1 মুখে আছে তারাও আবার খানিকটা নিচু থুতুনির নিচে লাগিয়ে সময় ঘুরে বেড়াচ্ছে। তবে এসব পরিস্থিতি মোকাবেলা করবার জন্য জেলা প্রশাসন ইতিমধ্যে
ইতিমধ্যে নিয়ামতপুর এবং নওগাঁ পৌর এলাকায় লকডাউন ঘোষণা করেছে, কিন্তু সেখানে আমরা পুলিশ ছাড়া কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেখতে পাইনি যে তাদের যে কাজ সেই কাজগুলোকে সহযোগিতা করার জন্য। বিশেষ করে পুলিশকে যে সময় সাধারণত সহযোগিতা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেগুলো সেরকম কোনো দৃশ্য আমাদের নজরে পড়েনি। আর আপনাকে জানিয়ে রাখি যে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা, নাটোর এবং বগুড়া সহ বেশ কয়েকটি এলাকা, অন্তত রাজশাহী বিভাগের 6টি জেলায় করোনার যে প্রকোপ সেটি ধীরে ধীরে বাড়ছে। আজকেও নওগাঁয় 23 জন পজিটিভ হয়েছে, তবে চাঁপাইনবাবগঞ্জে কিছুটা কমেছে, রাজশাহীতেও কিছুটা কমেছে। আর আসনের বিষয়টি, যেটি শয্যা সংখ্যার কথা যদি বলে, তাহলে নাটোরে কোনো বেডই নেই সদর হাসপাতালে। 31 বেডের যে ওয়ার্ড ছিল সেটি পুরোটাই ভরে গেছে। রাজশাহীতে মাত্র 8টি বেড বাকি আছে, বগুড়ায় অবশ্য অনেক বেড বাকি আছে, যে কারণে রাজশাহীর রোগীরা এই বগুড়ার দিকে আসছে। সব মিলিয়ে বলা যায় যে সংক্রমণ রোধে মানুষকে সচেতন করার বিকল্প এই মুহূর্তে আর কিছু নেই বলেই স্বাস্থ্য বিভাগ মনে করছেন। জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। এদিকে যশোরের বেনাপোলে করোনার ঝুঁকি বাড়াচ্ছেন ভারতীয় ট্রাক চালকেরা। বিধিনিষেধের তোয়াক্কা না করে তারা বন্দরে অবাধে মিশছেন বাংলাদেশিদের সঙ্গে। নিয়ম না থাকলেও খাবার কিনছেন আশপাশের দোকান থেকে। এপ্রিলে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় ভারতে। পরে কড়াকড়ি আরোপ করা হয় ভারতে যাতায়াতে, রাখা হয় কোয়ারেন্টিনের শর্ত। তবে উদ্বেগ দেখা দিয়েছে ভারত থেকে বেনাপোলে আসা ট্রাকের চালক হেলপারদের নিয়ে। প্রতিদিনই এই বন্দর দিয়ে বাংলাদেশে আসে অন্তত 300 ভারতীয় পণ্যবাহী ট্রাক। সঙ্গে বন্দরে প্রবেশ করেন 600 চালক হেলপার, যাদের সংস্পর্শে আসছেন বন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তা, নিরাপত্তা কর্মী, শ্রমিকেরা। কোনো বিধিনিষেধের তোয়াক্কা করছেন না ভারত থেকে আসা ট্রাকের চালক হেলপাররা। অবাধে ঘুরছেন বন্দর এলাকার আশেপাশে, আড্ডা দিচ্ছেন চায়ের দোকানে। পিপি পড়লে তো আগুন হয়ে যাবে, আরো করোনা হয় বেশি করে। যদি মাপা হয় তো মিটার দিয়ে তার জ্বর এসে যাবে। চালান দিলাম, চালান দিয়ে তাই চলে আসছি। আমি আসছি ওই একটুখানি দরকার তাই। করোনা ছড়ানোর ঝুঁকি এড়াতে ভারতীয়দের কাছে পণ্য বিক্রি নিষেধ মানছেন না বাংলাদেশি দোকানিরাও। দিলাম তো এখন এনাদের এসে পড়ছে, এখন কি করবে, এই জন্য আর কিছু বলিনি, আমিও খেয়াল করিনি। প্রশ্ন তোলার সুযোগ আছে প্রশাসনের নজরদারি নিয়ে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, যেসব দোকানি ভারতীয়দের কাছে পণ্য বিক্রি করছে তাদের জরিমানার আওতায় আনা হচ্ছে। প্রত্যেকজন কিন্তু পিপি বা মাস্ক পরে আসছে, হাত ধরছে। ধোয়ার পরে যখন সে বন্দর এত বড় এলাকা, প্রত্যেকটা ড্রাইভারের পিছনে আমার লোক দেখেন, পরে কিন্তু সে মাস্কটা খুলছে, দেখছে মাস্ক খুলে রেখে দিচ্ছে, আবার যে যখন বকা হচ্ছে লাগিয়ে দিচ্ছে। টিটিআই একটা জায়গা আছে যেখানে ভারতের ট্রাক ড্রাইভারদের থাকার কথা, থাকার জন্য নির্ধারিত জায়গা। সে টিটিআইয়ের বাইরে তারা যেতে না পারে, সেই জন্য টিটিআই এবং তার সংলগ্ন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি টহল দিচ্ছে রেগুলার, পুলিশ আছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতিদিন, আজকেও র্যাব সহ সেখানে অভিযান করা হয়েছে। এবং বাংলাদেশি দোকানদাররা তাদের সাথে কোনো যোগাযোগ করবে না, কোনো বেচাকেনা করবে না, সেটিও নির্দেশ দেওয়া হয়েছে এবং সেটি নিশ্চিত করা হচ্ছে। প্রশাসন কঠোর না হলে বেনাপোল এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা জনস্বাস্থ্যবিদদের। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যশোরে করোনা সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে বাড়ছে আইসিইউ সংকট। এই অবস্থায় মুমূর্ষ রোগীরা পাচ্ছেন না সময়মতো সেবা। এসব রোগীদের খুলনা ও ঢাকা মেডিকেলে স্থানান্তরের পরামর্শ দিচ্ছেন সেখানকার চিকিৎসকরা। তারা জানান, পুরো যশোরে 10টি আইসিইউ বেড থাকলেও সচল রয়েছে মাত্র 3টি। এ অবস্থায় করোনা আক্রান্ত রোগী 80% ফুসফুস সংক্রমিত হলেও আইসিইউ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে এই সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলেও জানিয়েছে যশোর সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে যশোর যক্ষ্মা হাসপাতালকে করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহারের পরিকল্পনা থাকলেও বর্তমানে সেখানে ভারত থেকে চিকিৎসা নিয়ে ফেরা রোগীদের রাখা হচ্ছে কোয়ারেন্টিনে। যশোরের আইসিইউ সংকট ও চিকিৎসার সার্বিক ব্যবস্থা পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল আজ যশোর পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে গত সপ্তাহের তুলনায় জেলায় করোনা আক্রান্তের হার বেড়েছে 0.15%। কিন্তু অবস্থা ভালো, কিন্তু কিছু গাফিলতি আছে ভাই প্রতিষ্ঠানে। যেমন আইসিইউ আছে, কিন্তু আইসিইউ থাকা সত্ত্বেও যদি সেটা ব্যবহার না করে তাহলে লাভ হলো কি? আইসিইউ তো শুরুই হলো না, তার নষ্ট হয় কি করে? ভেন্টিলেটর নেই, আর নেই। যশোরের পরিস্থিতি জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, যশোরে যেই হারে করোনা সংক্রমণ বাড়ছে সেই তুলনায় হাসপাতালের ব্যবস্থাপনা আমরা দেখছি ব্যাপক সংকট রয়েছে, যেখানে 10টি আইসিইউ থাকলেও মাত্র 3টি সচল রয়েছে। এবং আমাদের আজকে আমরা যতদূর জেনেছি যে স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল সেখানে পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। আপনার কাছে এ বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে?
দেখুন, গত এক সপ্তাহের কথা যদি বলি, গত এক সপ্তাহের মধ্যে যশোরে রোগী বেড়েছে, করোনার রোগী বেড়েছে 10 থেকে 15%। অর্থাৎ এই যে রোগীটি বাড়ছে এবং এই রোগীদের চিকিৎসা এবং আরও যদি যেভাবে রোগী বাড়ছে তাতে যদি এটি 30% বা 40% হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু হাসপাতালে রোগীর চিকিৎসার প্রয়োজন আরও বেশি হবে। সেক্ষেত্রে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির এখনও কিন্তু বেশ খানিকটা ঘাটতি রয়েছে এবং এখন পর্যন্ত হাসপাতালে তাদের যে ব্যবস্থাপনা রয়েছে সেখানেও নানা ধরনের অব্যবস্থাপনার অভিযোগ কিন্তু রোগীর স্বজনরা করছেন। কারণ আমরা যখন আজকে রোগীর স্বজনদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদের আইসিইউর সংকট আছে, 3 দিন 4 দিন ঘুরেও কিন্তু আসলে একটি আইসিইউ পাওয়া যাচ্ছে না। এর অন্যতম কারণ হচ্ছে যে 10টি আইসিইউ আছে তার মধ্যে বেশিরভাগ আইসিইউগুলোই কিন্তু আসলে নষ্ট, যে কারণে 80% ফুসফুসের সংক্রমণ থাকার কারণেও এই যে আইসিইউর যে পাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু পাচ্ছে না। রোগীরা তারা অভিযোগ করছেন, তারা ক্ষুব্ধ হয়ে উঠছেন যে যেখানে করোনার এমন সংক্রমণ, এই করোনার সংক্রমণের মধ্যে কেন হাসপাতাল কর্তৃপক্ষের আগাম কোনো প্রস্তুতি থাকবে না, কেন আইসিইউ থাকা সত্ত্বেও সেগুলো নষ্ট থাকবে, ভেন্টিলেশন কাজ করবে না। এবং আরেকটি বিষয় তারা ক্ষুব্ধ হয়েছেন, সেটি হচ্ছে যে সদর হাসপাতাল থেকে অনেক চিকিৎসক অনেক রোগীকে খুলনা অথবা ঢাকা নিয়ে যেতে বলছেন। তারা বলছেন যে যেখানে তার রোগী মুমূর্ষ, যেখানে রোগী মুমূর্ষ সেখানে খুলনা বা ঢাকা নিয়ে যেতে গেলে তার তো আরও বেশি ঝুঁকি তৈরি হবে। সব মিলিয়ে আজকে স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিম এখানে এসেছেন, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আসলে জানতে পারবো যে সেই টিমটি তারা পর্যবেক্ষণ করে আসলে কি উত্তরটি দিয়েছেন। তো যশোর থেকে আমার কাছে এটিই ছিল সর্বশেষ। জানাচ্ছিলেন সহকর্মী আদিরুর রহমান। ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের ঘটনায় অন্যতম অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক সবুজ শেখ বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। বেঙ্গালুরু পুলিশ জানায়, সকালে বেঙ্গালুরুর রামপুরা এলাকায় অভিযান চালালে পুলিশের ওপর ছুরি নিয়ে হামলা করে পালানোর চেষ্টা করে সবুজ। পরে পুলিশ গুলি ছুড়লে পায়ে গুলিবিদ্ধ হয় সে। আহত অবস্থাতেই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এর আগে মঙ্গলবার চেন্নাই থেকে সবুজের 3 সহযোগীকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি বেঙ্গালুরুতে বাংলাদেশে এক তরুণীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। এরপর প্রথমে বেঙ্গালুরু পুলিশ টিকটক হৃদয় সহ 6 জনকে গ্রেপ্তার করে। এই মামলায় এখন পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নোয়াখালীতে বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনায় বেগমগঞ্জ থানার এসআই ও এএসআই এর দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদনের শুনানিতে একথা জানায় আদালত। এ মামলায় পরবর্তী শুনানি হবে 10 জুন। আজকের শুনানিতে হাইকোর্ট বলে, নোয়াখালীর মতো এ ধরনের ঘটনায় দৃষ্টান্তমূলক সাজা না হওয়ায় নারী নির্যাতন, ধর্ষণ করে ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। একটি ঘটনায় বিচার শেষ করে দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত হলে অপরাধের পুনরাবৃত্তি কমে আসবে বলেও আশা প্রকাশ করে আদালত। গেল বছরের 2 সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীর সামনেই এক নারীকে স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার অনৈতিক কাজ করার অভিযোগ এনে মারধর করে। পরে ওই নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়। নাটোরের বড়াই গ্রামে নিজ ঘর থেকে শাহিনুর বেগম নামে 9 মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে ভবানীপুরের দক্ষিণ পাড়া মহল্লা থেকে শাহিনুর বেগমের মরদেহ উদ্ধার করা হয়। সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। স্থানীয়রা জানায়, উপজেলার ভবানীপুর দক্ষিণ পাড়ায় নিহতের বাড়ির পাশে গানের আসর চলছিল। সে সময় শাহিনুরকে বাড়িতে রেখে তার 2 ছেলে ও শাশুড়ি সহ পরিবারের সদস্যরা গানের অনুষ্ঠানে যান। পরে বাড়িতে ফিরে শাহিনুরের গলা কাটা মরদেহ দেখতে পান তারা। পুলিশে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। নিহতের স্বামী রাশেদুল ইসলাম কাজের সন্ধানে অনেকদিন ধরেই এলাকার বাইরে ছিলেন। এই ঘটনায় দেবর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইসরায়েলের নতুন জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে বিরোধী দলগুলো। দেশটির প্রধান বিরোধী দল ইয়েশ আদিত 8 দলের জোট সরকার ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর 12 বছরের শাসনের অবসান হতে যাচ্ছে। মধ্যপন্থী ইয়েশ আদিত পার্টির নেতা ইয়াইর লাপিদ এক বিবৃতিতে 8 দলের নতুন জোট গঠনের কথা ঘোষণা করেন। তবে সরকার গঠনে এখনও পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে তাদের। চুক্তি অনুযায়ী ডানপন্থী ইয়ামিনা দলের নাফতালি বেনেট প্রথম দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
জোট সরকার যদি সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেতে ব্যর্থ হয় তবে 2 বছরের মধ্যে পঞ্চমবারের মতো নির্বাচনের পথে হাঁটবে দেশটি। তবে নেতানিয়াহু এই জোটের সাথে প্রধানমন্ত্রী হিসাবে কাজ করতে এখনও আগ্রহী। ইসরায়েলের আগ্রাসন এবং অব্যাহত হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের অন্তত 2 লাখ মানুষের চিকিৎসা সহায়তা দরকার বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ঘরবাড়ির পাশাপাশি হাসপাতাল, বিদ্যালয় সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হওয়ায় সেখানে মানবিক সংকট দেখা দিয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। হামলার প্রায় মাসখানেক পর ফিলিস্তিনে সরেজমিন পরিদর্শনে যায় জাতিসংঘ ও রেড ক্রসের প্রতিনিধি দল। তারা জানান, ইসরায়েলি আগ্রাসনের কারণে ফিলিস্তিনের অন্তত 77,000 মানুষ এখন গৃহহীন। বাস্তুচ্যুত মানুষ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। ইসরায়েলের হামলার কারণে চিকিৎসা খাতসহ সার্বিক অবকাঠামোর যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে ফিলিস্তিনের কয়েক বছর সময় লাগবে বলে মনে করে জাতিসংঘ। এজন্য জরুরি ভিত্তিতে $16 মিলিয়ন অর্থ সহায়তার আহ্বান জানায় আন্তর্জাতিক রেড ক্রসের কর্মকর্তারা। 10 মে থেকে শুরু হওয়া 11 দিনব্যাপী ইসরায়েল আগ্রাসনে 66 শিশুসহ 254 জন নিহত হয়। বিশ্বকাপ বাছাইয়ে আজ আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। শক্তি সামর্থ্যে প্রতিপক্ষকে এগিয়ে রাখলেও নিজেদের সেরাটা দিয়ে সাফল্য পেতে চান হেড কোচ জেমি রে। গতি আর কৌশলে আফগানদের হারানো সম্ভব বিশ্বাস অধিনায়ক জামাল ভুঁইয়ার। কাতারের দোহায় ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। ম্যাচের আগের দিন টিম হোটেলের সুইমিং পুলে লাল সবুজ ফুটবলাররা। কাতারের তীব্র গরম থেকে একটু স্বস্তি খোঁজার উপায়, কিন্তু আফগানিস্তান ম্যাচের উত্তাপ্ত সময়ের সাথে কেবলই বাড়ছে। বিকেলের অনুশীলনে শিষ্যদের নিয়ে গেম প্ল্যান সাজিয়েছেন জেমি। শেখ জামালের সাথে প্রস্তুতি ম্যাচে 5 ডিফেন্ডার খেলিয়েছেন। আফগানদের বিপক্ষেও তেমন ইঙ্গিত। শক্তি সামর্থ্যে আফগানিস্তানকে কঠিন প্রতিপক্ষ মেনে নিজেদের সেরাটা দিতে বলেছেন লাল সবুজ কোচ। কঠিন ম্যাচ আমাদের জন্য। ওরা অনেক ভালো দল এবং বেশ কজন ইউরোপিয়ান ক্লাবে খেলে। ফল পেতে হলে আমাদের সেরাটা দিতে হবে। সবাই শতভাগ দিয়ে খেলবে, আমি এমনটাই আশা করি। পরিসংখ্যান আশা দেখাতেই পারে বাংলাদেশকে। সমান 2টি করে জয়, তবে সবশেষ 2 ম্যাচেই হার আত্মবিশ্বাস কমিয়ে দিয়েছে। কৌশল আর গতিতে আফগানদের হারানোর পরিকল্পনা জামালের। It's gonna be a tough match. ওরা অনেক ফিজিক্যাল, আমাদের প্লেয়ার অনেক লম্বা আছে, বাট আমরা টেকনিক্যাল, আমরা স্ট্রং আছে আর আমরা স্পিড আছে। উই হ্যাভ সাম ফাস্ট প্লেয়ার্স, সো আমরা চেষ্টা করব তার আমরা সবচেয়ে বেস্ট খেলবো আর উই উইল গিভ দ্য 100%. And for the nation, please pray for us and hopefully inshallah আমরা 3 পয়েন্ট নিব। ম্যাচ ভেন্যু জসিম বিন হামাদ স্টেডিয়ামে তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। ম্যাচ ডেতে গরম নিয়ে 2 দলের বাড়তি ভাবনা তাই অনেকটাই কমেছে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন আরও বিস্তারিত সংবাদ দেখতে।